গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল। অন্যদের চিহ্নিত করা না হলেও 58 পুলিশ সদস্য প্রত্যাহার। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্যের লাশ হস্তান্তর। অপহৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে বিএসএফ। বিশ্বব্যাংকের টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটজাত পণ্য মেলার উদ্বোধন। গুলশান হামলার অন্যতম সন্দেহভাজন জেএমবি নেতা ইদ্রিস কলকাতায় গ্রেফতার। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনার কথা বললেন আইজিপি। এবং মালয়েশিয়ায় ধরপাকড় অভিযানে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি সাতিলা শারমিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। জড়িতরা হলেন জেলা গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান ও পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হয়। তবে আগুন দেওয়ার সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে। গত বছরের 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে কারা আগুন দিয়েছিল দেশি বিদেশি গণমাধ্যমের কল্যাণে তা দেখেছে গোটা বিশ্ব। যদিও এ ঘটনায় গঠিত বিচারিক তদন্ত কমিটি আগুন দেওয়ার সাথে 3 পুলিশ কর্মকর্তা ও একজন সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা বললেও তাদের চিহ্নিত করা যায়নি। এমন প্রেক্ষাপটে জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন করতে বলে উচ্চ আদালত। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্ত শেষে বৃহস্পতিবার হাইকোর্টে দাখিল করা হয় এ সংক্রান্ত তদন্ত রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়, আগুন দেওয়ার সাথে এক গোয়েন্দা কর্মকর্তা ও একজন পুলিশ কনস্টেবল সরাসরি জড়িত। এছাড়া অন্যান্য কিছু পুলিশ সদস্য জড়িত উল্লেখ করা হলেও তাদের চিহ্নিত করা যায়নি। অগ্নিসংযোগের যে ঘটনা ছিল সেই ঘটনায় যে 2 জনকে চিহ্নিত করতে পেরেছেন, চিহ্নিত করে কনস্টেবল সাজ্জাদ এবং এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। আগুন দেওয়ার দিন ঘটনাস্থলে নেতৃত্বে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। আইনজীবীরা বলছেন তারাও দায় এড়াতে পারেন না। যারা দোষী তাদেরকে দিয়েও তদন্ত করা মানে এটা মশকরা জাতিসংঘ, এবং নিশ্চয়ই এটা আমাদের হাইকোর্টের আদেশের উদ্দেশ্য না। অগ্নিসংযোগে ইন্ধন জুগিয়েছেন বা অগ্নিসংযোগে সহায়তা করেছেন তাদেরকে অনতি বিলম্বে কমিটি থেকে অব্যাহতি দিয়ে। যদিও এরই মধ্যে দায়িত্ব অবহেলার জন্য গাইবান্ধার পুলিশ সুপারকে খাগড়াছড়ি বদলি করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে মোট 58 পুলিশ সদস্যকে। আগুন দেওয়ার ঘটনাটি প্রচার করায় গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানের সময় বাংলাদেশি মাদক ব্যবসায়ী এবং অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্য নওশের আলীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার বিকেলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়। তবে তার ব্যবহৃত অস্ত্র মামলার আলামত হিসেবে জব্দ করেছে বিএসএফ। এছাড়া এক বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। ফেনী থেকে আতিয়া সজলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তের 2133 নম্বর মেন পিলারের সাব পিলার এটি। এই পথ দিয়েই ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি মাদকদ্রব্য চোরাচালান হয়। এমন তথ্যের ভিত্তিতেই বুধবার রাত 8:30টার দিকে মাদক ব্যবসায়ীরা অবস্থান করলে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তবর্তীর এই বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি খানাবাড়ি এলাকায় পালিয়ে যাওয়া বাংলাদেশি মাদক ব্যবসায়ীরা সহ অনুপ্রবেশকারী প্রায় 150 জন তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ম্যাজিস্ট্রেট সহ আহত হন কয়েকজন। এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। এখানে একটা কোপ মারে, তারপর এখানে একটা কোপ মারে। আমি তখন
প্রায় 14 রাউন্ড রাবার বুলেট ব্ল্যাঙ্ক ফায়ার করে ওখান থেকে আমার যারা সরকারি কর্মচারী ছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করি। ওই পাশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। ওরা প্রায় 150 থেকে 200 জনের মতো ছিল। এই পাশে সেফলি আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের সাথে আসলে আমাদের 2 জন ওনারা আমাদের সাথে নাই। 3টা জায়গায় আঘাতের চিহ্ন পাই। মোটামুটি উনি এখন আমাদের তত্ত্বাবধানে আছে। আঘাতের মাত্রা আমরা মোটামুটি এখন উনি সুস্থ আছেন। এদিকে সুমন নামে পুলিশের এক সোর্স অপহৃত হওয়ার পাশাপাশি হামলাকারীদের আঘাতে ল্যান্স নায়ক নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিজিবির বরাত দিয়ে আমরা জানতে পারি যে তারা একটা মৃতদেহ দেখেছে এবং সেটি আনসারের মৃতদেহ। আরেকজন যিনি সোর্স মিসিং ছিলেন তার নাম জনক সুমন বলে আমরা জানতে পেরেছি। তো তাকেও সুস্থ এবং জীবিত অবস্থায় দেখতে পেয়েছি। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার বিকালে আনসার সদস্য নওশের আলীর মরদেহ ফেরত দেয় বিএসএফ। আর আইনি প্রক্রিয়া শেষে অপহৃত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে। সুযোগ সুবিধা পাওয়ার সেগুলো সে পাবে। আর দাফন কাফনের জন্য আমরা এখন 30,000 টাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের আনসাররা নিয়ে যাবে। অনুপ্রবেশের অভিযোগে ইন্ডিয়াতে একটা মামলা হয়েছে। সেই মামলা তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওরা আমাদেরকে সে জীবিত ব্যক্তিকে হস্তান্তর করবে না। নিহত আনসার সদস্য নওশের আলীকে তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধাতমা গ্রামে দাফন করা হবে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি সরকার। জাতীয় পাট দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পাটকে অবহেলা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। বর্তমান সরকার পাটের হারানো গৌরব ফিরিয়ে এনেছে। সারি সারি সবুজ পাট গাছ আর পাটকাঠিতে ভিন্ন সাজে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় পাট চাষি, পাট পণ্য উদ্যোক্তা সহ পাটের সাথে সংশ্লিষ্টদের। স্বাধীনতার পরপর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে পাটের চাহিদা থাকা সত্ত্বেও 1991 সালে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বিএনপি। 2.5 লক্ষ বেল পাট রপ্তানি হওয়ার মতো মার্কেট যদি বিদেশে থেকে থাকে, তাহলে বাংলাদেশের পাটকল কেন বন্ধ হবে? আর ভারত কেন নতুন পাটকল করবার সুযোগ পাবে? তাদের কোনো জবাব ছিল না, কারণ তাদের ওই একটাই যে টাকা পাবে। আর ওয়ার্ল্ড ব্যাংক বলছে কাজে আর কি, ওয়ার্ল্ড ব্যাংক যখন বলছে ওরা তো মনে যেন ফ্রেস্তা এসে কথা বলছে, যা বলছে সেটাই করতে হবে। বিশ্বব্যাংকের সমালোচনা করে তিনি আরো বলেন, বিশ্বব্যাংক অনেক সময়ই আত্মঘাতী সিদ্ধান্ত দেয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের যেটা ছিল পদ্মা সেতু নিয়ে, সেখানে কিন্তু আমরা জয়ী হয়েছি। কাজে এরা যে মাঝে মাঝে পরামর্শ দেয়, সে পরামর্শ হয়েছে অনেক সময় আত্মঘাতী, শুধু ব্যক্তি স্বার্থের জন্য। সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে একটা দেশের এত বড় সর্বনাশ যে করতে পারে, আমি জানি না সে বিচার দেশবাসী করবে। প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য পাট পরিবেশ বান্ধব বটে। পাটের জিনোম আবিষ্কারের ফলে পাটকে বহুমুখী পণ্যে রূপান্তরের সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা কিন্তু আমাদের পাটের মেধাস্বত্ব অধিকার অর্থাৎ পেটেন্ট রাইট, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন পাট বাংলাদেশের সম্পদ। এখন আপনারা দেখছেন যে পাটের পলিথিনও আবিষ্কার হয়ে গেছে, যা কিন্তু মাটির সাথে মিশে যাবে, এটা কোনো মানে পরিবেশ নষ্ট করবে না। আমরা শুধুমাত্র যে সুতা, চটের বস্তা এগুলি করি না, এখন আস্তে আস্তে পাটের কিন্তু বহুমুখী ব্যবহার শুরু হয়ে গেছে। এমনকি যে শাড়িটা আমি পরে এসেছি, এটাও পাটের তৈরি। অনুষ্ঠানে পাট দিবসের গান ও ফ্যাশন শো পরিবেশন করেন শিল্পীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ দমনে সরকার প্রয়োজনে আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি অভিভাবক, শিক্ষক সহ সমাজের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখেন তিনি। ইসলাম একটা শান্তির ধর্ম, এই জঙ্গিবাদ, সন্ত্রাস এদিকে কেন মানুষ যাবে? তারপর যারা এই পথে যাচ্ছে তাদের ফিরিয়ে আনা। কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, মাননীয় স্পিকার, যে কোন মতেই জঙ্গিবাদ, সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। যে উপায় হোক এই জঙ্গিবাদ, সন্ত্রাস দমন আমরা করব। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তারা চমৎকার কাজ করছে।
প্রত্যেকটা অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং মসজিদের ইমাম এবং ওলামা মাশায়েখগণ যারা ধর্ম শিক্ষা দেন এবং বিভিন্ন পেশাজীবী সকল স্তরের মানুষ এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যার যার নিজ নিজ এলাকায় এই আমাদের ছেলে মেয়েরা যেন এরকম বিপথে না যায়, নিজেদের জীবনটাকে সর্বনাশের পথে ঠেলে না দেয়, তার জন্য যা যা করণীয় সকলকে একসাথে কাজ করতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী জানিয়েছেন, মামলার বিচার কাজ বিলম্বিত করতে এ আবেদন করেছিলেন বেগম জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়া, তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে বেগম জিয়ার আইনজীবী দাবি করেছিলেন, এতিমের জন্য আসা টাকা কুয়েত থেকে এসেছে এবং সেই টাকা এখনো ব্যাংকে জমা আছে। যদিও মামলার এজাহারে বলা হয় টাকাগুলো সৌদি আরব থেকে এসেছে। এ বিষয়টি তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন বেগম জিয়ার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন। বিচার কার্য বিলম্বিত করার জন্য তারা আসলে এটা দাখিল করেছে এবং তারা আরো যেটা চেয়েছেন জুডিশিয়াল নোটিসে, সেটা বিচারিক আদালত জুডিশিয়াল নোটিসে নিয়েছেন শুধু ড্র্যাগ করার জন্য, মামলা যাতে নিষ্পত্তি না হয়, বিচার কার্যকে বিলম্বিত করার জন্য মামলাটা করা হয়েছে। গতকাল আদালত আজকে আদেশের জন্য রেখেছিলেন, আজকে আদেশ দিয়েছেন, অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্টেড, ওনাদের আবেদন সরাসরি খারিজ। বেগম খালেদা জিয়া এই টাকার সাথে একটি টাকাও আত্মসাৎ করেছেন এই ধরনের কোনো বক্তব্য কোথাও নাই। নট অনলি দ্যাট, উনার বিরুদ্ধে সহযোগিতার কোনো যে বক্তব্য দিয়েছেন সেটাও সঠিক নয়, আইনে সেটা আসে না। আমরা এর আদেশের এগেইনস্টে অবশ্যই উচ্চ আদালতে যাব। আমরা অ্যাপিলেট ডিভিশন। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীতে বাসে উঠতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে এক লেভেল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, ঘাতক চালক ও বাস আটক। দেশে প্রতি বছর কিডনি বিকল হয়ে মারা যান অন্তত 30,000 মানুষ। কিডনি রোগের অন্যতম চিকিৎসা ডায়ালাইসিস ব্যয়বহুল হওয়ায় একসময় মৃত্যু মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না অনেকের। সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী 5 বছরের মধ্যে কম খরচে ডায়ালাইসিস সেবা দিতে পরিকল্পনা করছে সরকার। কিডনি দিবসে শেলিয়া সুলতানার রিপোর্ট। এই ডায়ালিসিস রুমের প্রায় প্রত্যেক রোগী মাসে অন্তত 8 থেকে 12 বার ডায়ালিসিস করান। জীবন মৃত্যুর মাঝামাঝি কষ্টকর এই প্রক্রিয়াটি এখন জীবনের অংশ। 3 বার নিলে ভালো ডাক্তার বলতেছে, আমি অর্থের কারণে 2 বার নিচ্ছি। অনেক হসপিটালে তো ডায়ালিসিস ব্যবস্থা নাই, বাধ্যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। ঝিনাইদহ, যশোর, খুলনা বিভিন্ন ডিস্ট্রিক্টে হলে তাহলে ওইদিকে রোগীগুলো আর এইদিকে আসার প্রয়োজন হয় না। সপ্তাহে 2 বারই বলছে, কিডনি সমস্যা অল্প দিকে 2 বারই বলছে। প্রক্রিয়াটি যখন জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয়, তখন প্রতি মাসে শুধু খরচ গুনতে হয় প্রায় 20 থেকে 25,000। তাই অনেকেই একসময় পিছিয়ে যেতে বাধ্য হন, মেনে নেন মৃত্যুকে। স্বামীর রুজি 2টা ডায়ালিসিস অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহর কইছে, আল্লাহ তুই আমার নিয়ে যেত। কিডনি ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায়, 18-র উপর বয়স এমন মানুষের মধ্যে প্রতি 7 থেকে 8 জনে একজন কিডনি রোগী পাওয়া যায়। প্রতি বছর 30,000 মানুষ পুরোপুরি কিডনি অকেজো হয়ে মারা যায়। যেহেতু কিডনি রোগের শুরুতে তেমন কোনো উপসর্গ দেখা যায় না, তাই বেশিরভাগ সময়ই কিডনি 85 থেকে 90 ভাগ অকেজো হয়ে গেলেই রোগীরা ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু তখন কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিসিস ছাড়া কিছুই করা থাকে না। কিন্তু তাতেও ব্যয়বহুল এই চিকিৎসার আওতায় আসছে মাত্র 25 ভাগ রোগী। এই 25 ভাগ রোগীকেও সেবা দিতে যে ব্যবস্থাপনার প্রয়োজন তা অপ্রতুল। 25% এর ডায়ালিসিসের ব্যবস্থা আছে মেডিকেল কলেজে। 30 থেকে 40 হাজার যে সমস্ত রোগীর কিডনি অকেজো হয়ে যাচ্ছে, তার মাত্র আমরা 20% সেবা দিতে পারি ডায়ালিসিসের মাধ্যমে। বাকি সবাই কিন্তু মরে যাচ্ছে বিনা চিকিৎসায়। যেহেতু কিডনি রোগটা কোনো উপসর্গ হয় না, সেহেতু এরা ডাক্তারের কাছে আসে না। কখন আমাদের কাছে আসে? যখন সিমটম শুরু হয়। যখন তার পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখি যে তার কিডনি 85 ভাগ 90 ভাগ নষ্ট হয়ে গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডায়ালিসিসের জন্য 54টি যন্ত্র স্থাপন করা হবে কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে 415 টাকায় ডায়ালিসিস সুবিধা পাবেন রোগীরা। পিপিপির আন্ডারেই কিডনি ইনস্টিটিউটে অলরেডি 14টা মেশিন বসে গেছে
বাকি মেশিনগুলো সেকেন্ড ফেজে বসবে চিটাগং মেডিকেল কলেজে 31 মেশিন টেশিন বসে ওয়ার্কশপ রেডি আছে। সে এগ্রিমেন্টে হতেছে 400+ এই টাকার মধ্যে তাদেরকে আমরা ডায়ালাইসিস করি। আগামী 5 বছরে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় হাসপাতালে 8 বেডের ডায়ালিসিস মেশিন চালু হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব কিডনি দিবসে রাজধানীতে র্যালি ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম খান। এছাড়া র্যালি ও সমাবেশে চিকিৎসক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কিডনি রোগীরাও অংশ নেন। র্যালি শেষে সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস, শিশুদের কায়িক পরিশ্রম সম্পন্ন খেলাধুলার অভাব এবং ফাস্ট ফুডের কারণে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এ লেভেলের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার মৎস্য ভবনের কাছে বাসে উঠতে চাকার নিচে পড়ে যান সালেহীন শুভ নামে ওই শিক্ষার্থী। এ ঘটনায় চালককে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত শিক্ষার্থীর বাবা প্রথমে মামলা করতে আপত্তি জানালেও পুলিশের অনুরোধে পরে মামলা করেছেন। বেপরোয়া বাস এবার কেড়ে নিল এ লেভেল শিক্ষার্থী সালেহীন শুভর প্রাণ। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মৎস্য ভবন থেকে 3 বন্ধু রংধনু পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করে। 2 বন্ধু কোনোভাবে বাসে উঠলেও ওই বাসের চাকার নিচে পড়ে ক্ষতবিক্ষত হয় শুভর শরীর। সে সময় ট্রাফিক পুলিশের ইশারা উপেক্ষা করে শুভকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত টেনে নিয়ে যায় চালক। আর এতেই মর্মান্তিক মৃত্যুতে উচ্চশিক্ষার স্বপ্নেরও পরিসমাপ্তি ঘটে শুভর। ও বাসে উঠছে, বাট বাসটা স্লো করে নাই, উনি চলন্ত গতিতে বাস চালায় গেছেন, যার ফলে ও ব্যালেন্স রাখতে পারে নাই। এই দুর্ঘটনার পরেও সুবিচার না পাওয়ার আশঙ্কায় প্রথমে মামলা করতে চাননি শুভর পিতা। পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধে মামলা করেন তিনি। রুট লাইনে যারা মালিক, বাসের মালিক, তারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থার বা সুযোগ সুবিধা দিয়ে এবং আইনটারে আমার জটিলতার বাজায় আমি সুবিচার থেকে বঞ্চিত হব। আমি চাই যে এইভাবে যেন আর কোনো মার বা বাপের বা মায়ের ছেলের এইভাবে কোনো দুর্ঘটনা পতিত না হয়। আমি বাপ হিসাবে আমি আমার ছেলের লাশ বহন করব, এটা যে আমার জন্য কত কষ্ট। এই ঘটনায় চালককে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। জব্দ করা হয়েছে ঘাতক বাসটিও। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন কালবৈশাখী ও ঘূর্ণিঝড় মৌসুমে ক্ষয়ক্ষতির মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে সরকার। দেশের 19 জেলায় 60,000 নিচু ঘর উঁচু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একথা বলেন। এবার কিন্তু আগাম একটা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, মানে বন্যা কিংবা ঝড়ে, বন্যা হোক বা না হোক, ঝড় হোক বা না আসুক, যদি বন্যা হয়, খরা হয়, ঝড় হয়, তুফান হয়, আমরা যেন মোকাবেলা করতে পারি সেই প্রস্তুতি আমরা নিব। 19টি জেলায় বন্যা প্রবণ দেশে যেসব জায়গাগুলি নিচু জায়গা, আমরা 60,000 ঘর আমরা উঁচু করে দেব। প্রবাসের সময় আরো থাকছে। বৃষ্টির কারণে গল টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত। বাংলাদেশ 312 রানে অল আউট, 182 রানে এগিয়ে শ্রীলঙ্কা। গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন এবং জেএমবি নেতা মোহাম্মদ ইদ্রিসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দ্য টেলিগ্রাফ কলকাতা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে ইদ্রিসকে গ্রেফতারের খবর কলকাতার গণমাধ্যমে প্রচার হলেও সেখানকার পুলিশ এ বিষয়ে মুখ খোলেনি। এদিকে পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ইদ্রিসকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন এবং জেএমবি নেতা মোহাম্মদ ইদ্রিসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
দ্য টেলিগ্রাফ পত্রিকার তথ্য মতে কলকাতা পুলিশের একটি দল বড়বাজার এলাকা থেকে সপ্তাহের শুরুতে ইদ্রিসকে গ্রেফতার করে। বুধবার টেলিগ্রাফ জানায় কলকাতা ও হায়দ্রাবাদে অবস্থান করে রোহিঙ্গাদের জন্য জনসমর্থন আদায়ে কাজ করছিল ইদ্রিস। প্রতিবেদনে আরো বলা হয়, গুলশান হামলায় ইদ্রিস প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ওই ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে তিনি ভারতে ঢুকে পড়েন। তবে পত্রিকার খবরের সত্যতার বিষয়ে কথা বলতে রাজি হয়নি কলকাতা পুলিশ। আর হায়দ্রাবাদে জেএমবির শীর্ষ নেতা সালেহিনের সঙ্গেও ইদ্রিসের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানিয়েছেন আমাদের কলকাতা প্রতিনিধি। কলকাতার বড়বাজার এলাকার কুলুটোলার একটি বাড়ি থেকে মোহাম্মদ ইদ্রিস নামের একজন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স এসটিএফ। ঢাকার গুলশান হরলি আটারজান বেকারিতে হামলার ঘটনায় ইদ্রিস জড়িত বলে মনে করছেন সংশ্লিষ্ট গোয়েন্দারা। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং স্পেশাল টাস্কফোর্সের প্রধান কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার বিশাল গর্গের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ ব্যাপারে কিছু বলেননি। আন্তদেশীয় অপরাধ দমনে পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক জানান, ইদ্রিসকে দেশে আনার বিষয়ে আসন্ন সম্মেলনে আলোচনা হবে। ইন্ডিয়ার সাথে আমাদের সবসময় সহযোগিতা আছে, আমাদের এখন পেয়ে থাকি। আমরা যেটা বলে ইদ্রিসের কথা, সেই ইদ্রিসকে আমরা নিয়ে আসবো, নিয়ে আসা আমরা তদন্ত করে দেখবো যে সেই এই গুলশানের ঘটনায় জড়িত ছিল কি ছিল না। আগামী 12 থেকে 14 মার্চ প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া এবং পার্শ্ববর্তী দেশসমূহের পুলিশ প্রধানদের সম্মেলন, যেখানে যোগ দেওয়ার কথা রয়েছে 14টি দেশের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। মালয়েশিয়ায় অভিবাসন বিভাগে ধরপাকড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন দেশটিতে বৈধভাবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় একদিকে ব্যবসায়ীরা লোকসান গুনছেন, আর প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আছে শ্রমিকরা। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই দাবি দেশটিতে অবস্থানরত বাংলাদেশি ভুক্তভোগীদের। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের রিপোর্ট। কুয়ালালামপুরের বুকিত বিন্তাং, কুতারায়া, চায়না টাউন সহ বিভিন্ন এলাকায় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ কড়া অবস্থান নেয় থমথমে অবস্থা বিরাজ করছে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি বৈধ পারমিটদারীরাও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। গত সপ্তাহে এসব এলাকা থেকে প্রবাসী বাংলাদেশি সহ সহস্রাধিক অভিবাসীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। বৈধ অবৈধ সর্বোপরি সবাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ, যাতে আমাদের এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাই। কোম্পানিতে যারা চাকরি করে তাদের পাসপোর্টগুলো কোম্পানির এজেন্ট বা কোম্পানির মালিকের কাছে থাকে। তাদের কাছে একটি কার্ড অথবা একটা ফটোকপি করে তাদের মানিব্যাগে করে তারা চলে। বসের কাছে পাসপোর্ট, তাদের কাছে পাসপোর্ট নাই, তাদের কাছে পাসপোর্টের ফটোকপি, যে কারণে তারা অ্যারেস্টেড। পুলিশের এমন মারমুখী অবস্থানের কারণে লোকসানের আশঙ্কায় রয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। টাকার বিনিময়ে কেউ কেউ ছাড় পেলেও আতঙ্ক কাটছে না তাদের। মালয়েশিয়ার পুলিশ এবং ইমিগ্রেশনের যে অপ্রাচীর হইতেছে, অপ্রাচীর কারণে ব্যবসা বাণিজ্য খুবই ধস নামছে, কাস্টমাররা বাইরে হতে চায় না। আমি যে স্টুডেন্ট বিষয় আছি, পাসপোর্ট আছে, পাসপোর্ট থাকলে কিন্তু রেহাই দিচ্ছে না। ধরলে 20 টাকা, 30 টাকা, 50 টাকা সবসময় টাকা চার্জ করতেছে। গত বছরের 15 ফেব্রুয়ারি রিহায়ারিং বা পুনর্নিয়োগ প্রোগ্রামের মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। প্রোগ্রামটির মেয়াদ গত বছরে শেষ হওয়ার কথা থাকলেও পরে তার চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় আরো বৈধতা লাভের সম্ভাবনার কথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশের এখানে যারা আছেন, যাদের কাছে বৈধ কাগজ নেই, প্রত্যেককেই এই টেম্পোরারি ওয়ার্ক পারমিটের সুযোগ নেবার অসাধারণ একটি সুযোগ তৈরি হয়েছে, এবং এই সুযোগটা যাতে সবাই নিতে পারে এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে মালয়েশিয়ায় বর্তমানে বৈধভাবে বসবাস করছে 2,60,000 প্রবাসী বাংলাদেশি, অবৈধভাবে আছে 3 লাখেরও বেশি। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। নিউ ইয়র্কে এ ডে উইদাউট এ ওমেন নামে ধর্মঘট কর্মসূচি থেকে 13 নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ম্যানহাটনের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পের নারী বৈষম্য এবং অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে এ কর্মসূচির ডাক দেয় বিভিন্ন নারী, শ্রমিক, নাগরিক ও মানবাধিকার সংগঠন। একই সঙ্গে এতে নারী পুরুষ সমান বেতন ও নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানানো হয়। টিএম মামুনের ছবি নিয়ে নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। বুধবার ধর্মঘট কর্মসূচি উপলক্ষে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী। এ সময় পরিকল্পিত পরিবার, নারী পুরুষ সমমজুরি, উন্নত স্বাস্থ্যসেবা এবং অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। আমরা চাচ্ছি এখানে যারা হলো ওয়ার্কিং ক্লাস, যারা প্রত্যেক দিন কাজে যায়, প্রত্যেক দিন অ্যাবিউজ পাচ্ছে, প্রত্যেক দিন
ওরা এই পুরা লাইক সিটি পুরা দেশ চালাইতেছে, ওদেরকে সম্মান দেওয়ার জন্য আজকে এই স্ট্রাইক করা হচ্ছে। আমি এই কর্মসূচিতে অংশ নিতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ক্লাসে না গিয়ে এখানে এসেছি, কিন্তু অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে বেশ কয়েকজন নারী সংগঠককে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। একই সঙ্গে সমাবেশের স্থল ছেড়ে যেতেও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা জানান, ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই নারীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে বলেও সমাবেশে অভিযোগ করেন অনেকে। আমার নাম হাবিবা। আমি নারী পুরুষ সম অধিকারে বিশ্বাস করি বলেই এ সমাবেশে যোগ দিয়েছি। আমাদের সবারই উচিত নারীদের অধিকার রক্ষায় এগিয়ে আসা। আমার নাম নূর নিসা। আমি একজন মুসলিম এবং অভিবাসীর সন্তান, আর এ কারণেই এদেশে মুসলমানদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এদিকে নিউ ইয়র্ক সিটি হলে ওমেন ককাসও কর্মবিরতির সমর্থনে বাইরে বেরিয়ে এসে যোগ দেয় বিক্ষোভ সমাবেশে। নিউ ইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন জাতিসংঘ সদর দপ্তরেও নারী দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হয়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কিডনির অস্ত্রোপচারের জন্য ভারতের হরিয়ানার মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। শুক্রবার তার অস্ত্রোপচার করার কথা। বৃহস্পতিবার সময় সংবাদের কলকাতা প্রতিনিধিকে তিনি এ তথ্য জানিয়েছেন। গত বছর তার বাম কিডনিতে সংক্রমণ দেখা দেয়। এবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 3 বার শিলংয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরিস্থিতির অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য ভারতের অন্য রাজ্যে যাওয়ার অনুমতি চেয়ে শিলং জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। 2015 সালের 11 মে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হন সালাউদ্দিন আহমেদ। ভারতীয় দণ্ডবিধির 14 এর ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করে শিলং পুলিশ। বিচারাধীন ওই মামলায় প্রায় 21 মাস ধরে জামিনে আছেন তিনি। 1-11 সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। তারা একই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। আমি একটু দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে অর্থনৈতিক অগ্রগতি যে চিত্র দেখানো হচ্ছে সে চিত্রটি সঠিক নয়। প্রশ্ন থেকে যাচ্ছে, কোন বাড়ি, একটা বাড়িতে কেউ নেই, সেই বাড়ি থেকে আপনি গ্রেনেড উদ্ধার করছেন, সেখান থেকে জঙ্গি উদ্ধার করছেন। আমরা এগুলোকে অস্বীকার করছি না বা এগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি না, কিন্তু আপনাকে জনগণের সামনে গ্রহণযোগ্য যুক্তি খাড়া করতে হবে এবং সঠিক সুষ্ঠু তদন্ত করে এগুলোর ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি জঙ্গি তৎপরতার বিষয়টি মাথায় রেখে কুমিল্লা সিটি নির্বাচন সহ 2টি উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা না থাকলেও বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। যে জঙ্গি ঘটনা ঘটলো কুমিল্লে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে মোকাবেলা করার জন্য তারা তৎপর থাকবে। তারা সকলে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সহযোগিতা করবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে তারা প্রত্যেকে তৎপর হবে। সেনা মোতায়েন আমাদের এখন পরিকল্পনা নেই যে এখন সেনা মোতায়েন করবো কুমিল্লে, তবে সেনা মোতায়েনের ব্যাপারে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কর্মচারীদের নবম ওয়েজ বোর্ডের অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদপত্র কর্মচারীদের 2টি সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন অনুসারে ওয়েজ বোর্ড গঠনের দাবি দীর্ঘদিনের। বর্তমানে 8ম ওয়েজ বোর্ড অনুসারে সংবাদপত্রে সাংবাদিক কর্মচারীদের জন্য কয়েকটি স্তরে বেতন ভাতা পরিশোধ করা হলেও ইলেকট্রনিক মিডিয়ার জন্য এমন কোনো ব্যবস্থা নেই। এরই মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়া কর্মরতদেরকেও ওয়েজ বোর্ডের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবার দাবি হচ্ছে
এবার ওয়েস্ট বোর্ডের ভিতরে তাদের অন্তর্ভুক্ত করা। আমাদের তথ্য মন্ত্রণালয় ইলেকট্রনিক মিডিয়ার কর্মচারী সাংবাদিক বন্ধুদেরকে ওয়েস্ট বোর্ডের আওতায় নিয়ে আসার জন্য নীতিগতভাবে আমরা সম্মত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা বলেন, এর ফলে বেতন ভাতার পাশাপাশি চাকরির নিশ্চয়তাও সৃষ্টি হবে। বেতন ভাতা নিয়ে একটা বৈষম্য ছিল, প্রিন্ট এবং ইলেকট্রনিকের একই জায়গায় আমরা কাজ করি, একই মাঠ। এখন দুটো যে সেক্টর, সব সেক্টরগুলো একটা প্রক্রিয়ার মধ্যে আসলো। প্রিন্ট মিডিয়ার যারা কর্মরত তারা এক ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, আমরা আরেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করি। ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের জন্য অনেক ভালো হবে। ওয়েস্ট বোর্ডের আওতায় আসা মানেই তো হচ্ছে একটা নিরাপত্তার মধ্যে আমরা আসলাম। আমাদের আসলে তো বেতন ভাতা বলেন বা চাকরি বলেন, কোনো কিছুরই তো নিরাপত্তা টেলিভিশন সাংবাদিকদের নেই। ইলেকট্রনিক মিডিয়া ওয়েস্ট বোর্ডের আওতায় এলে সাংবাদিক কর্মচারীর জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএফইউজের সভাপতি। একজন ক্যামেরাম্যান তিনি বার্তা বিভাগে থাকলে সাংবাদিকদের কোটায় থাকবেন, নাকি তিনি যদি আবার প্রোগ্রামেও কাজ করেন তা প্রোগ্রামের অংশে যাবেন? আবার নিউজ প্রেজেন্টার যারা কেউ কেউ ফুল টাইম আছে তারা কোথায় থাকবেন? রিপোর্টারদের মধ্যে যারা ফুল টাইম তারা ওয়েস্ট বোর্ডের আওতায় আসবেন, কিন্তু যারা ফুল টাইম না তারা কি আসবেন? এই শৃঙ্খলাটা আনা খুব জরুরি। শিগগিরই নবম ওয়েস্ট বোর্ড ঘোষণা করা না হলে সাংবাদিকরা আন্দোলন শুরু করবেন বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2016 সালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি 2 জন এবং 4 বিদেশি আর্কিটেকচারকে অ্যাওয়ার্ড দিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগা খান সেন্টার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দেখছেন প্রবাসের সময়। নারী নির্যাতন দমন আইনের মামলা করা তরুণী জিম্মায় ক্রিকেটার আরাফাত সানিকে 1 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা সানির জামিন আবেদন মঞ্জুর করে আগামী 10 এপ্রিল পর্যন্ত জামিন দেন। সানির আইনজীবী জানান, মামলার বাদী নাসরিন সুলতানার জিম্মায় সানিকে 1 মাসের জামিন দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে তারা সমঝোতায় না পৌঁছাতে পারলে জামিন বাতিল করা হবে বলে জানান তিনি। চলতি বছরের 5 জানুয়ারি মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে সানির বিরুদ্ধে মামলা করেন নাসরিন সুলতানা নামের এক তরুণী। 22 জানুয়ারি আমিনবাজার থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ। পরে যৌতুক আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও 2টি মামলা করেন ওই তরুণী। অন্য 2 মামলায় জামিন হলে কারাগার থেকে মুক্তি মিলবে একসময় জাতীয় দলে খেলা এ বাঁহাতি স্পিনারের। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের 3য় দিনে অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ব্যাটিংয়ে ফলন এড়িয়েছে বাংলাদেশ। তবে বেশি দূর এগোতে পারেনি টাইগাররা। 312 রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। ফলে দিন শেষে 182 রানে পিছিয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে 3য় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত হয়েছে। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। গলের এমন ব্যাটিং স্বর্গে সকাল থেকে কেন ড্রেসিং রুমে ফেরার তাড়া থাকবে ব্যাটসম্যানদের, যা শুরুটা করলেন আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। এরপর টেস্ট ক্রিকেটে বারবারই আগ্রাসী ঢঙে খেলতে থাকা সাকিবের এমন আউট যন্ত্রণাদায়ক। সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে আবারও ব্যর্থ মাহমুদুল্লাহ। আস্থার প্রতিদান দিতে পারেননি লিটন দাসও। দলীয় 192 রানে 6 উইকেট হারিয়ে তখন ফলোঅনের সংখ্যায় টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত এমন লজ্জায় পড়তে হয়নি বাংলাদেশের, যেখানে আবারও নায়কের ভূমিকায় মুশফিক। পার্শ্ব চরিত্র হয়ে তাকে যোগ্য সঙ্গ জুগিয়েছেন মেহেদী মিরাজ। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ শুধু ফলোও নিয়ে এড়ায়নি, গড়েছে লঙ্কানদের মাটিতে 7ম উইকেট জুটিতে সর্বোচ্চ 106 রানের রেকর্ড। আবারও ছন্দপতন টাইগার ইনিংসে। মনোযোগ হারিয়ে দিলরুয়ান পেরেরার শিকার 41 রান নিয়ে খেলতে থাকা মিরাজ। পরের 3 উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র 14 রানে, যেখানে 85 রানে ব্যাট করতে থাকা মুশফিককে ফিরিয়ে দিনের সেরা উইকেটটা তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক রাঙ্গানা হেরাত। বৃষ্টির কারণে 3য় দিনে অনুষ্ঠিত হয়নি শেষ সেশনের খেলা। তাতে অবশ্য সুবিধাটা হয়েছে বাংলাদেশেরই।
তবে 182 রানে পিছিয়ে থাকা টাইগারদের এই ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে দেখাতে হবে কঠিন ব্যাটিং দৃঢ়তা। গল ক্রিকেট ক্লাব থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। নিজেদের দায়িত্ব দলের ক্রিকেটাররা সঠিকভাবে পালন করতে পারেননি, তাই দ্রুতই গুটিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করেছেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার। এই অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে শতভাগেরও বেশি চেষ্টা করতে হবে বলেও জানান তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড নিজের দলের বোলারদের প্রশংসা করার পাশাপাশি ম্যাচ জিততে এখন ব্যাটসম্যানদেরও ভূমিকা রাখার কথা জানিয়েছেন। চেষ্টা তো সবাই করে যে নিজেদের বেস্টটা দেওয়ার জন্য, যে যতটুকু পারছে দিচ্ছে। যেমন সাকিব ভাই একটা আনলাকি আউট হয়েছে, বা আমি শুরুতে যদি আমার মিস্টেকটা না করতাম, এগুলো যদি ছোটখাটো মিস্টেক বা ভুল না হতো, অবশ্যই আমাদের পরে এতক্ষণ থাকতো, আমরা অনেক ভালো পজিশনেও থাকতাম, দিনটাও ভালোভাবে শেষ হতো। শুরু থেকে যেভাবে শুরু করেছিলাম তার থেকে আরো বেশি দেওয়া লাগবে আমাদেরকে। আগে আমরা 100% দিতাম, আমাদের এখন 120-50% দেওয়া লাগবে, যেহেতু ম্যাচটা জিততে গেলে আমাদের পরে নিয়ে আসার জন্য। আমাদের ছেলেরা দারুণ বল করেছে, এবার বাকি কাজটুকু করতে হবে ব্যাটসম্যানদের। ম্যাচ আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকায় বাকি দুদিন আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে লড়তে পারবো বলে ধারণা করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল। অন্যদের চিহ্নিত করা না হলে 58 পুলিশ সদস্য প্রত্যাহার। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্যের লাশ হস্তান্তর। অপহৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে বিএসএফ। বিশ্বব্যাংকের টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী পাটজাত পণ্য মেলার উদ্বোধন। গুলশান হামলার অন্যতম সন্দেহভাজন জেএমবি নেতা ইদ্রিস কলকাতায় গ্রেফতার। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনার কথা বললেন আইজিপি। এবং মালয়েশিয়ায় ধরপাকড় অভিযানে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।